এর আগে যে সরকাররা ছিলেন তারা খুব একটা সেন্টারের অনেক রকম স্কিম আছে কেন্দ্রর, সেই স্কিমগুলোর বেনিফিট নেওয়া হতো না, কারণ সেই স্কিমগুলোতে এরকম থাকে যে কেন্দ্র সরকার এতটা দেবে, রাজ্য সরকার এতটা দেবে, একটা খুব কম পোর্শন থাকে নর্মালি, শেয়ারিংটা ওইভাবে থাকে যে কেন্দ্রের বেশি রাজ্যের কম, এবং তার থেকে এই কাজগুলো করা হবে, সেগুলো করা হতো না। মিউনিসিপ্যালিটি ওয়েস্ট ম্যানেজমেন্টে আপনি যদি ওয়েস্ট টু এনার্জি করেন, তার জন্য অনেক রকম স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমাদের দেশে, আমাদের এই রাজ্যে কিন্তু হয়নি, সত্যি সত্যি কথা বলতে গিয়ে। আমার হিসেব মতো যেমন ধরুন পথশ্রী বলে একটা বার করেছিল, বেসিক্যালি নিজের বাড়িতে টাকা ঢোকাবার স্কিম ছিল এটা। হ্যাঁ, সেটা আর লাগছে না আপনার। বা ধরুন স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী ওয়াজ ফুললি স্টেট স্পন্সার্ড স্কিম। সো হুম, এখন যখন আয়ুষ্মান ভারত হয়ে যাচ্ছে, তাহলে লাগছে, রাজ্যের যে এক্সপেন্ডিচারটা বা আউটলেটা কমে সেটা কমে যাচ্ছে, যাবে। যেটাকে বলে রেটিং, স্টেটের রেটিং আপনি যদি ইমপ্রুভ করতে পারেন, আপনার যে ইন্টারেস্ট কস্ট সেটা অনেক কমাতে পারবেন। আমরা যে মানে স্টেট যে রেটে আপনার রেস করছে বন্ডস এটসেট্রা, ওটা কমাতে পারবে এই বছর না বলতে মিউনিসিপাল পারে। বন্ড ইস্যু করেছে ইউপি। হ্যাঁ, অনেকদিন ধরে ইস্যু ইস্যু করেছে, করেছে ওরা ইস্যু। আচ্ছা। এবং দেখুন, ইস্যু করতে গেলে সুবিধা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওটার জন্য গ্যারান্টি দেয়, ইনসেনটিভ দেয়। তুমি ইস্যু করছো বলে তোমাকে আরো এক্সট্রা টাকা দেবে কর্পোরেশনকে, তার মানে কর্পোরেশনকে আপনাকে যে টাকাটা সাবসিডি দিতে হতো সেটা অনেকটা কমে যাবে। আমার হিসেব মতো এবছরে আয় আর ব্যয়, তো ব্যয় অনেক বেশি হবে। সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ইনসেনটিভ এই সমস্ত ডোল দিতে গিয়ে মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছিল। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইনসেনটিভ। লোকে ইনভেস্ট করেছে, একটা ইনসেনটিভ তাকে স্টেট প্রমিস করেছিল সরকার, মমতা ব্যানার্জি সেটি বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকারকে প্রত্যেকটি যারা যারা পায়, তাদের ইমিডিয়েটলি না দিতে পারে, তাদের সঙ্গে একটা বসে ঠিক করতে হবে যে কি করা যায়। নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার সঙ্গে আছে শুভেন্দু মৈত্র, নমস্কার। বন্ধু এবং ইনভেস্টমেন্ট ব্যাংকার। আমরা আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের বাজেট আছে আগামী সপ্তাহে সোমবার। তো এই উপলক্ষে রাজ্যের ইন্ডাস্ট্রি, ফাইন্যান্স, ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে একটা অল্প বিস্তর উম, একটু খোঁজ খবর রাখা। শুভেন্দু, বাজেট জিনিসটা বেসিক্যালি একটা কোল্ড, মানে ক্লোজড ইকোনমি কনসেপ্ট, যেটার এই যুগের মানে ওপেন ইকোনমিতে এটার খুব একটা অ্যাজ সাচ তো রেলেভেন্স নেই। তো এবারে একটা বাজেট বাজেট হচ্ছে, এটা কি মিয়ারলি একটা জাস্ট ওই যেহেতু হয়েছে সাধারণভাবে লোকে মনে করে বাজেট একটা বিরাট ব্যাপার, তো সেজন্যে, নাকি আরো এই যে রাজ্যের একটা ফাইনান্সিয়াল কনস্ট্রেইন্টস ইত্যাদি গল্প শোনা যাচ্ছিল, প্লাস একগাদা প্রমিসেস আছে ডিএ থেকে শুরু করে নানান রকমের ডোলস, সেখানে কি হয় না ইত্যাদি, সেসব দেখার জন্যে আপনার কি মনে হয়? না, সাধারণ মানুষ বাজেটকে একদম অন্যভাবে দেখে, মানে বাংলার সাধারণ মানুষ আমি দেখেছি তার জিনিসপত্রের দাম কি বাড়লো কমলো, এক নম্বর এইটা। এইবার বোধহয় সাধারণ মানুষ এটাও দেখছে আমার ডিএ আসবে কিনা, ওইসব জিনিসপত্র বা চাকরি কারোর কারোর হবে কিনা। কিন্তু আপনি একদম ঠিক কথা বলেছেন যে বাজেট কারেন্ট কনসেপ্টে আর সেইভাবে একটা বিরাট কিছু করার ব্যাপার বলে মনে হয় না, সোজা হিসেবের ব্যাপার যে এত টাকা আর আসছে, এত টাকা ট্যাক্স বসানোর ক্ষমতাও তো রাজ্যের নেই। হাত থেকে নেই, বেরিয়ে গেছে। রাজ্যের হাত থেকে নেই। খালি পড়ে জিএসটি আছে হচ্ছে ওই আপনার ওই ল্যান্ড রেজিস্ট্রেশনের যে ছোটখাটো ট্যাক্স ইয়েটা, আর আপনার হচ্ছে সিগারেট অ্যান্ড মদ, এবং এর ওপর পেট্রোলের ট্যাক্স, পেট্রোলের সেসও আছে, সেটা পেট্রোলের সেসটা আছে। এইগুলো হাতে রয়ে গেছে। তো এখন এখানে যে মেন এইবারে এত এনথুজিয়াজমের ব্যাপার বোধহয় এটাই যে নতুন সরকার এসছে, এবং নতুন সরকার যদিও মে মাসে এসছেন, কিন্তু মন্ত্রীরা চার্জ নিতে নিতে প্রায় মাসখানেক লেগেছে। তো এখন জাস্ট ওনারা নিয়েছেন, তো এবার আশা করা যাচ্ছে যে এই বাজেটে ওই হিসেবপত্রের সঙ্গে নানান রকম দিশা নির্দেশ আসবে যে কি হতে চলেছে, কি করা উচিত, কি করতে চান ওনারা, যেগুলো ওনারা আগে বলতেন যে আমরা একটা ব্লুপ্রিন্ট নিয়ে এগোচ্ছি। হয়তো সেই ব্লুপ্রিন্টটা দেখতে আমরা পাবো, যে বাংলার উন্নতির যে ব্লুপ্রিন্ট সেটা হয়তো এর মধ্যে দেখা যাবে। তার জন্য একটা একটু বেশি বোধহয় অন্য যারা ঠিক এইভাবে দেখে না বাজেটটাকে, একটু অন্যভাবে দেখে, তাদের মধ্যে হয়তো একটা উদ্গ্রীব আশা বা
যাই বলুন আছে। আহ, আমার তো মানে আমার বা আপনার কাছে বাজেট মানে তো পয়সার হিসেব নিকেশ, কোথা থেকে কত টাকা আসবে কত টাকা বেরোবে, মোদ্দা ব্যাপারটা অ্যাকাউন্টিং এক্সারসাইজ। এক্স্যাক্টলি। এখন রাজ্যের তো ভাঁড়ে মা ভবানী, রাইট। আর তার উপর নতুন প্রমিসেস আছে। আপনার কি মনে হয় এর হিসেবটা কিভাবে মেলাবে? সেটা একটা ভীষণভাবে দেখার ব্যাপার। কিন্তু ভাঁড়ে মা ভবানীর সঙ্গে আরেকটা জিনিসও দেখতে হবে, যে রাজ্যের আপনি দেখবেন আজকেই বোধহয় না কালকে খবরটা ছিল, যে অনেক জায়গায় যে লিকেজ গুলো হয় তার থেকে প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছিল, সেগুলো আটকে, যেমন ধরুন ওই বীরভূমের বোধহয় পাথর পাথর, খনির একটা হিসেব এসছে, স্টোন যে কোয়ারি। 1 মাসে অনেক টাকা পাওয়া গেছে, সেটা আগে প্রায় কিছুই ছিল না, এবং পরের মাসে আরো বাড়বে আশা করা যাচ্ছে, প্রায় 10 কোটি টাকা নাকি এক এক মাসে আসছে। তো এটা একটা ব্যাপার, এগুলো তো ধরুন যেগুলো আছে। এছাড়াও এর আগে যে সরকাররা ছিলেন তারা খুব একটা, সেন্টারের অনেক রকম স্কিম আছে কেন্দ্রর, সেই স্কিমগুলোর বেনিফিট নেওয়া হতো না, কারণ সেই স্কিমগুলোতে এরকম থাকে যে তো কেন্দ্র সরকার এতটা দেবে, রাজ্য সরকার এতটা দেবে, একটা খুব কম পোর্শন থাকে নর্মালি, শেয়ারিংটা ওইভাবে থাকে যে কেন্দ্রের বেশি রাজ্যের কম, এবং তার থেকে এই কাজগুলো করা হবে, সেগুলো করা হতো না। যার জন্য অনেক স্কিম আসেনি। আপনাকে একটা কথা বলি, আরবান চ্যালেঞ্জ ফান্ড বলে একটা ফান্ড আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, বিরাট বড় ফান্ড, এবার দেখবেন বাজেটেও আছে, এবং অনেক বড় ফান্ড, 5 বছর ধরে 26 থেকে 30 হওয়ার কথা। সেই ফান্ডে 25% দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, 25% স্টেট গভর্নমেন্ট দেয়, বাকি 50% ভায়াবেল হতে হবে, মানে একটা কোনো প্রজেক্টে বাকি 50% তাকে তার নিজের ইনকাম জেনারেট করতে হবে। জেনারেট করতে গেলে কিভাবে করা যায়, যেমন ধরুন আপনি হয়তো একটা রাস্তা বানাচ্ছেন, আপনি জানেন সেটা আদারওয়াইজ পুরোটাই যদি জেনারেট করা সম্ভব নয়, তাহলে আপনি এইগুলো করতে পারেন, এটা অনেকটা বলা যায় ভায়াবিলিটি কাপ ফান্ডিং বলে একরকম স্কিম আছে তার মাঝখান দিয়ে। তো সেরকম একটা ব্যাপার। তো সেগুলোকে কিভাবে নেওয়া হবে এবং সেই প্রজেক্টগুলো নিয়ে কতটা কি করা যাবে সেটাও কিন্তু দেখার ব্যাপার আছে। সুতরাং যে টাকাটা যে পুরোটাই যে আপনাকে ইমিডিয়েট জেনারেট করতে হবে তা নয়, এক। দুই, এর আগে আমরা খুব একটা পিপিপি প্রজেক্ট বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট আমরা পশ্চিমবঙ্গে দেখি না, খুব কম দেখি না, বা নানান কারণে, কারণ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করতে গেলে তার কিছু প্রসিডিওর আছে, রুলস রেগুলেশনস আছে, এগুলো ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে, যেমন আপনাকে বিডিং সেইভাবে করতে হবে যে কাকে আপনি আনতে চান, তাদের ক্রাইটেরিয়া কি হবে, যারা বিড করবে তাদের, তারা সেই কাজটা পারে কিনা, সেইগুলো থেকেও কিন্তু অনেক টাকা আসতে পারে, কারণ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করলে তার থেকে একটা ইনকাম হবে, মানে আশা করা যায় সেটা। আপনার একটা আপনাকে এক্সাম্পল দিতে পারি, যে মিউনিসিপ্যালিটি ওয়েস্ট ম্যানেজমেন্টে আপনি যদি ওয়েস্ট টু এনার্জি করেন, তার জন্য অনেক রকম স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, আমাদের দেশে আমাদের এই রাজ্যে কিন্তু হয়নি, সত্যি সত্যি কথা বলতে গিয়ে। আমার বোধহয় 6,000 টন সারা পশ্চিমবাংলার মিউনিসিপ্যাল ওয়েস্ট পার ডে এরকম একটা জেনারেট করে, বাট সেটা এখনো পর্যন্ত ওটা কিছু করা যায়নি, পার ডে না, পার ইয়ার বোধহয় মোস্ট প্রবাবলি, তো সেটা কিছু হয়নি। সো বেসিক্যালি আমার কথা হচ্ছে যে এই স্কিমগুলোকে কিভাবে নেওয়া ছ হচ্ছে, হাজার অথবা টন পার ডেই হবে বোধহয়, আই থিঙ্ক যদি হয়। সামথিং 6,000 টন, আই ডোন্ট রিমেম্বার, আই থিঙ্ক পার ডে যাই হবে। হোক, একটা বিরাট ওয়েস্ট একটা তৈরি বিরাট হয়, অ্যামাউন্ট, এবং আমি কিছু করিনি আমি, যেটা এবং এনভায়রনমেন্টাল আপনাকে বলি হ্যাজার্ড হয়ে দাঁড়াচ্ছে। একটু হ্যাজার্ড হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে যে আপনার যেটা কেউ বলে না সেটা হচ্ছে ওয়েস্টটা তো ডাম্প করতে হচ্ছে, সেই তাহলে জায়গাগুলো তার নষ্ট জন্য হচ্ছে। একটা জায়গা নষ্ট হচ্ছে। আপনাকে সুতরাং বলি এটা দিয়ে কি হয়, অন্য রাজ্য যেগুলো করছে, একটা হয় এর থেকে সোজা পাওয়ার তৈরি করা যায়, এর থেকে গ্যাস হয়, সেই গ্যাস গেল তার স্কিম আছে, গেল সেই গ্যাস 25 বছর ধরে কেনে, আমি একটা অ্যাডভাইস করেছি এক জায়গায়। এছাড়া সার তৈরি হয় এর থেকে, এরকম অনেক কিছু করা যায়। তো সেগুলো করার জন্য স্টেট গভর্নমেন্টের স্কিম থাকতে হবে, কারণ সেটা এমনি কেউ আসবে না। আপনি কিভাবে দেবেন, তার জন্য কিভাবে সে কোথা থেকে নেবে, কি কি সাপোর্ট দেবেন ইত্যাদি এইসব থাকে। আহ, এই স্কিমগুলোকে আমরা কিভাবে, সেন্ট্রাল স্কিমগুলোকে বা সারা ভারতবর্ষে যারা যে স্কিমগুলো হয় সেগুলো আমরা রাজ্যে কিভাবে নিয়োগ করার চেষ্টা করছি, সেটা একটা দেখার যা থাকবে এই বাজেট, এবং করতে চাইছি আমি, অবশ্যই আমরা চাইবো। এছাড়া অন্যান্য যেমন ধরুন ইলেকট্রিসিটি অ্যাক্টের যেগুলো মডিফিকেশন আছে সেগুলো অনেক সময় আমাদের দেশে, আমাদের রাজ্যে হয়নি, যেমন ধরুন ওপেন অ্যাক্সেস সেভাবে আমাদের রাজ্যে হয় না, আমাদের রাজ্যে সেভাবে, মানে আজকেই ধরুন, আমার পডকাস্ট বেরিয়েছে ওপেন অ্যাক্সেস। হ্যাঁ, ধরুন আমি ধরুন হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টে আছি। আমার কাছে একটা আমার কোম্পানি আছে, আমার কাছে পাওয়ার জেনারেশন বেশি হচ্ছে। পাশের, আমি এটা আপনার জন্য না, অন্যদের জন্য বলছি। পাশের না, কোম্পানির কাছে পাওয়ারের এগুলো ডিমান্ড আছে।
সেইগুলো, এই এই পলিসিগুলো, যদিও এটা বাজেটের ব্যাপার নয়, ঠিক কথা একদম, কিন্তু আমরা আশা করছি যে এই পলিসিগুলোর একটা দিশা নির্দেশ দেওয়া যাবে। আপনি দেখবেন সেন্ট্রাল গভর্নমেন্ট বাজেটেও আজকাল একটা পলিসি দিশা নির্দেশ দেওয়া হয়, প্রথমে একটা একটা প্রেজেন্টেশন থাকে, তারপরে বাজেটের হিসেবপত্র থাকে, যে আমরা এই এই জিনিসগুলো এইভাবে করব। বা যে স্টেটের ইনসেনটিভ স্কিমের কথা ওনারা বলছেন, যেটা আনবেন, সেটার হিসেবটাতেই বাজেট থাকতে হবে। আমি আমি আসছি সেক্ষেত্রে। আহ, অবশ্যই মানে আমি প্রথমে ফাইনান্সিয়াল আলোচনাটা সেরে তারপর পলিসির জায়গায় যেতে চাইছিলাম। কারণ কারণ পলিসি আপনি সারা বছর প্রত্যেক দিন আপনি পলিসি অ্যানাউন্স করতে পারেন। কেন্দ্রীয় সরকার সারা বছর অ্যানাউন্স করে নানান পলিসি। হুম। যেমন এই মুহূর্তে খুব গন্ডগোল হচ্ছে আমেরিকা ইত্যাদিতে, বিশেষত ক্যাথলিক ওই সমস্ত, তাদের খুব গায়ে লেগেছে যে এফসিআরএ রেস্ট্রিকশন নিয়ে, কেমন ওই এনজিও ফান্ডিং যেটা হুম। থাকে। যাই হোক, এরকম নানান ধরনের পলিসি হতেই থাকে। কিন্তু টাকার হিসেব আপনি যেগুলো বললেন, আমার হিসেব মতো যেমন ধরুন পথশ্রী বলে একটা বার করেছিল, বেসিক্যালি নিজের বাড়িতে টাকা ঢোকাবার স্কিম ছিল এটা। হ্যাঁ, আমি শুনলাম কিভাবে এটা হয়েছে। 30%, এটা একটা কোম্পানিকে, এই সরকারি কোম্পানিটা হচ্ছে আপনার ওই ড্রাই ক্লিনার, মানে ওই হচ্ছে ক্লিনিংটা করবে, বুঝেছেন তো, ও লিগালাইজ করেই। সাব হ্যাঁ, কন্ট্রাক্ট দেবে ও কাউকে? ও একদম। ও মানে সরকারি কোম্পানিটাকে আপনি টেন্ডার ছাড়া দিয়ে দিচ্ছেন, তারপরে সরকারি কোম্পানিটা হাবিজাবি কোম্পানিকে ধরে তারা কি করেছে, তারা কন্ট্রাক্ট দিয়েছে এবং সেই কন্ট্রাক্টরদের 30% টাকা অ্যাডভান্স করেছে। যে টাকা অ্যাডভান্স করেছে আপনি বুঝতে পারছেন তার ভেতর থেকে কোথায় একটা পার্সেন্টেজ কোথায় গেছে। কন্ট্রাক্টর ওইটুকু জিনিসই কাজে লাগিয়েছে। তো আহ, এই টাকা ওয়েস্ট, এই পুরো প্রজেক্টটা ওয়েস্ট। বোধহয় 1500 কোটি টাকা বা সামথিং ছিল। যাই হোক, এখন আপনার সেন্ট্রাল স্কিমগুলো যখন আসবে আপনার এই সব স্কিমগুলো লাগবে না, কেমন। হ্যাঁ, তারপর আপনি এটা বললাম, রুলস রুলস ফিক্স করা আছে, কাকে দেবেন, কিভাবে দেবেন, কি ডকুমেন্ট হবে, সবকিছু ফিক্সড এই স্কিমগুলোতে। সুতরাং এই না, যেমন লুফোল ধরুন গুলো বাংলার থাকার বাড়ি, চান্স। যেমন ধরুন আপনি পিএমএওয়াই সেন্টার বন্ধ করলো কারণ ইউটিলাইজেশন যে ক্রাইটেরিয়া গুলো আছে ফুলফিল করছিল না। হুম। আমরা সবাই জানি হুম। যে কাটমানি ইত্যাদি, এক একজনের কাছে 5টা 7টা বাড়ি গেছে, এরকমও আছে। তো যেটা পাচ্ছিল না, ফলে নিজে লঞ্চ করেছিল বাংলার বাড়ি, এখন সেটা আর লাগছে না আপনার। বা ধরুন স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী ওয়াজ ফুললি স্টেট স্পন্সার্ড স্কিম। সো হুম। এখন যখন আয়ুষ্মান ভারত হয়ে যাচ্ছে, তাহলে লাগছে। রাজ্যের যে এক্সপেন্ডিচারটা বা আউটলেটটা কমে সেটা কমে যাচ্ছে। যাবে। সুতরাং এই এক্স্যাক্টলি। সব জায়গাগুলো থেকে কিছু সেভিংস হবে। বাকি যেগুলো আপনি বললেন, যা বাকি মানে কিন্তু সেভিংস হবে, কিন্তু বাকি যে প্রজেক্ট, টাকার আসার গল্প কিন্তু হচ্ছে না এখানে। কারণ কারণ বাকি আপনি যেগুলো বললেন যে সেন্ট্রাল স্কিম কি পাওয়া যেতে পারে না পাওয়া যেতে পারে, সবটাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আপনি রাস্তা বানাবেন বা অমুক না, বানাবেন। এবার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছাড়াও হয়তো ইমিডিয়েটলি আসছে না, কিন্তু বেসিক যেটা হবে আপনার, যে কিছু পিপিপি, কিছু যেমন প্রজেক্ট। পিপিপি আস্তে আস্তে লং টার্মে, কিন্তু পিপিপি ইজ নট আ ভেরি ইজি এক্সারসাইজ। না, ভারতবর্ষে পিপিপি নট যে এ খুব নট এ সাকসেসফুল নট তা এ ভেরি নয়। নট এ ভেরি ইজি এক্সারসাইজ ফর আদার প্লেসেস, আই এগ্রি। কিন্তু এখানে যেহেতু কিছু হয়নি, এখানে আপনাকে বলছি যে ইভেন ট্যুরিজমের যে পিপিপি গুলো যদি করা যায়, খুব ইমিডিয়েটলি করা যায়, খুব বেশি সময় লাগে না। তার থেকে ইনকাম শেয়ারিং, এই যে ধরুন আমি বলছি আমি বিউটিফিকেশন করছি গঙ্গার ধারে, আহ, আই লাগাচ্ছি, হোয়াট এভার, এগুলো সব পিপিপি ফর্মে করা যায় এবং এর থেকে ইনকাম হবে সরকার। এটা, এগুলো কিন্তু দিতে হয় না, এগুলো একজন এগুলো বানিয়ে দেয়। সেফ, এগুলো সেফ অনেক। এবং এগুলো এগুলো বেশি সময় লাগে না, লো আমার কথা হ্যাঙ্গিং হচ্ছে ফ্রুটস। লো হ্যাঙ্গিং ফ্রুটস, এগুলো সব লো হ্যাঙ্গিং ফ্রুটস, এগুলো কুইকলি করা যায়। তো আমার কথা হচ্ছে যে এই যে স্কিমস গুলো আছে, এর মধ্যে প্রথমেই অফকোর্স একটু সময় প্ল্যান করতে সময় লাগে, যে আমি কি কি প্রজেক্ট নেব, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম, এবং তার মধ্যে কোনটা কোনটা ইমিডিয়েটলি অ্যাকশন নেব, যেখানে আমার ইনকাম আসবে এক্সট্রা, এগুলো, সেই ব্যাপারগুলোকে দেখতে হবে। আর বাকি আপনার যে যে জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু অনেক টাকা পাওয়া যেত না বলে আমরা শুনতাম, তার অনেকটা কারণ এটাও ছিল যে
হয়তো সেইভাবে করা হতো না, ওরা যেভাবে স্কিমগুলোতে স্ট্রাকচার না করা না না, আছে হতো না। আমি আপনাকে বলছি, জল সেই জীবনের টাকাগুলো টাকা, আসবে। জল জীবনের টাকা আটকে কেন গেছিল? জল জীবন নিয়ম হচ্ছে, আপনি একটা কল বসালেন একজনের বাড়ি, পাইপ ওয়াটার সাপ্লাই দিলেন, এবার ওরা চাইছে আপনি জিও ট্যাগ করুন কলটাকে। এবার এরা করছে না, যতক্ষণ না করছে টাকা আটকে যাচ্ছে। এইরকম নানান, আমি মানে আহ, মূলত আমি এটার মানেও বুঝিনি যে কেন জিও ট্যাগ করতে অসুবিধে। মূল অসুবিধে আমি বুঝেছি অবশ্য কেন অসুবিধে। হুম। যে কোনো জায়গায় যখনই আপনি ওই কমপ্লায়েন্স করতে চাইবেন না, তার মধ্যে অন্যরকম ইস্যু এসে যায় স্বাভাবিকভাবে। হ্যাঁ, এই compliance। টাকাগুলো কাটমানি যে বলতাম আমরা, সেগুলো এইগুলো অ্যাকচুয়ালি পুরো বুকুর চুরি হতো এগুলো। একটা আরেকটা জিনিস যেখান থেকে বাড়বে, আপনি এনাবলিং সিচুয়েশনটাকে ঠিক করে দিলে আপনার এখানকার যে নর্মাল মানে প্রোডাক্টিভিটি অফ দ্য স্টেট, সেটা বাড়বে, এবং তার জিএসটি হোয়াট এভার, দ্যাট ইজ আনাদার পয়েন্ট। এটা অবশ্য হয়তো ইমিডিয়েটলি 2 মাস 1 মাসের মধ্যে কিছু হবে না। এটাতে আমি আপনার সঙ্গে একমত হলাম না, কারণ কনজাম্পশন বাড়তে গেলে তার এটা বাড়বে অফকোর্স, কিন্তু তার রাস্তা ভালো বানালে, রাস্তা ভালো হলে জিনিসের প্রোডাক্টিভিটি বা তার কস্ট কমে, এবং কস্ট কমলে তার ইনকাম বাড়ে, তার প্রফিট বাড়ে। সেখান থেকে এই স্টেটে কি তৈরি হয়? কটা জিনিস তৈরি হয়। সুতরাং ইন এনি কেস সেটা বাইরে গার্মেন্ট তো থেকে তৈরিই আসছে। হয়, গার্মেন্ট তো তৈরিই হয়, গার্মেন্ট একটা ভালো গার্মেন্ট বলুন বা অল্প স্বল্প জুয়েলারি, হ্যাঁ, সেগুলো হয়। গার্মেন্ট হয়, কিন্তু গার্মেন্টের যদি আপনি এক্সপোর্ট বা আদি ধরুন ইত্যাদি বলেন, ফুড এখন বাজার প্রোডাক্টস, খারাপ। ফুড প্রোডাক্টস ফুড প্রোডাক্টস এর যেগুলো প্রসেস আছে, আমার যেটা মনে হয় এই এগুলো মুহূর্তে মিড ওরা অ্যান্ড শর্ট টার্মের ব্যাপার, এই মিড অ্যান্ড লং টার্মের ব্যাপার। আপনি ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ করছেন, ওটা করছেন, সেটা করছেন, এনেবলিং করছেন, লোকে আসছে, কাজগুলো হচ্ছে, তার থেকে হবে ট্যাক্স কিন্তু এগুলো আগামী, এই মুহূর্তের আগামী নয়। মানে এগুলো 1 মাস 2 মাসের মধ্যে হওয়ার মতন, আপনি শুধু লিকেজ বন্ধ করতে পারেন বা অন্য স্কিমগুলোর বেনিফিট নিতে পারেন। এই বছরের এটাই। বাজেটে বা আগামী 1-2 বছরের ভেতর বা 1-1.5 বছরের ভেতর আমি তো কোনো মেজর ফাইনান্সিয়াল আপসাইড দেখতে পাচ্ছি না। আরেকটা যেটা, দেখুন আপনি যখন এগুলো করবেন, আপনি যদি সেটা অবশ্যই এগেন 1 বছর, আপনার আহ, যেটাকে বলা রেটিং, স্টেটের রেটিং আপনি যদি ইমপ্রুভ করতে পারেন, আপনার যে ইন্টারেস্ট কস্ট সেটা অনেক কমাতে পারবেন। আমরা যে মানে স্টেট যে রেটে আপনার রেজ করছে বন্ডস এটসেট্রা, ওটা কমাতে পারবে, এটা একটা বেনিফিট আছে। প্লাস যে টাকাটা স্টেটকে দিতে হচ্ছে মিউনিসিপ্যালিটি গুলোকে, এখন মিউনিসিপ্যালিটি বন্ড যাতে রেজ করতে পারে তার জন্য অনেকগুলো স্কিম আছে, আপনি জানেন। সেই মিউনিসিপ্যাল বন্ড, দু তিনটে মিউনিসিপ্যালিটিকে বড়গুলোকে যদি আমি এনাবল করে সেই বন্ডটাকে রেজ করাতে পারি, তাহলে এটাও আবার ইজ নট আ শর্ট টার্ম থিং। মিউনিসিপ্যালিটি দেখুন গুলোর ইউপিতে তো 1-1.5 বছরের মধ্যে হয়ে গেছিল ব্যাপারটা। আপনি এই বছর না বলতে মিউনিসিপ্যাল পারেন। বন্ড ইস্যু করেছে ইউপি। হ্যাঁ, অনেকদিন ধরে ইস্যু ইস্যু করেছে, করেছে ওরা ইস্যু। আচ্ছা। এবং দেখুন ইস্যু করতে গেলে সুবিধা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ওটার জন্য গ্যারান্টি দেয়, ইনসেনটিভ দেয়। তুমি ইস্যু করছো বলে তোমাকে আরো এক্সট্রা টাকা দেবে কর্পোরেশনকে, তার মানে কর্পোরেশনকে আপনাকে যে টাকাটা সাবসিডি দিতে হতো সেটা অনেকটা কমে যাবে। তো এই জিনিসগুলোও করা যায়, আপনি আপনার কস্ট কমানোর জন্য এইগুলো করতে পারেন তার সঙ্গে। কারণ আমাদের এখানে কলকাতা মিউনিসিপ্যালিটি একসময় কিন্তু ইনভেস্টমেন্ট গ্রেড ছিল, পরবর্তীকালে আবার নন ইনভেস্টমেন্ট গ্রেড হয়ে গেছে। তো আমরা ইমপ্রুভ করতেই পারি, স্টেট কলকাতা একটু ভালো করে চালালে এগ্রিড। করাই যেতে পারে। এগ্রিড, অনেক জিনিস আছে যেখানে পিপিপি আনলে তো ইভেন আমার অন্তত। আসানসোল, আসানসোল নয় কেন, আসানসোল দুর্গাপুর মিউনিসিপ্যালিটি, আড্ডা যেটাকে বলে, ওই ওই যে মিউনিসিপ্যালিটি গুলো, ওখানেও যথেষ্ট পোটেনশিয়াল আছে ওটাকে প্রপারলি মানে ক্রেডিট রেটিংটা বাড়ানোর জন্য। ইনকামের অনেক বেনিফিট, অনেক রাস্তা আছে, কয়লা আছে, এত রকম ট্রান্সপোর্ট আছে, মিনারেলস আছে, তার থেকেও তো ইনকাম ঠিক আসবে। আছে, ঠিক আছে, আসবে। তবে যাই হোক, এবার আমরা আসি এক্সপেন্ডিচারের জায়গায়। নতুন সরকার এসছে, এক্সপেন্ডিচার আপনি অলরেডি প্রমিস করে আছেন, করে রেখেছেন ডিএ ইত্যাদি। কেমন? ডিএ আছে আপনার, যেমন এই যে অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা। এবার অন্নপূর্ণায় এটা ঠিক যে লক্ষ্মীর ভান্ডারে আপাতত যা হিসেব বেরিয়েছে, অন্তত 15% লিকেজ ছিল। ছেলেরা মেয়েদের টাকা নিচ্ছিল। এখনো অবধি যা হয়েছে তাতে 2 কোটির ভেতর 30 লাখ, তার মানে পিওর 15%। বলছে আরো বাড়বে এটা। কিন্তু আপনি ডাবল করে দিয়েছেন, এটাও ভাবতে হবে আপনাকে।
অ্যামাউন্টটা ডবল একটু করেছে। ডবল হয়ে গেছে। হ্যাঁ, ফলে সুতরাং আপনি ফলে 50% পর্যন্ত বেনিফিট না হলে, মানে ওই না বের করতে পারলে আপনার অ্যামাউন্টটা তো বাড়বে। রাইট, এবং এবং আউটলে সুতরাং বাড়ছেই। হুম। কেমন আরো নানান ধরনের প্রত্যেকটাই যা ইনসেনটিভ বা দেওয়া হতো, টাকা ডোলস, সবই এরা ডবল ডবল করে বা বেশি করে প্রমিস হ্যাঁ, করেছে। সুতরাং সবকটাই বাড়বে, সবকটা খাতেই বেড়ে যাবে। তো আমার হিসেব মতো এবছরে আয় আর ব্যয় তো ব্যয় অনেক বেশি হবে। অনেক বেড়ে যাবে। হ্যাঁ, যতটা সেভিং হবে তার থেকে আমার মনে হয় ব্যয় বেশি হবে। সেভিং কারণ সেভিং খুদ খুদ খুদও সেভিং যে করেছে। মানে যেগুলো সেভিং হবে সেগুলো সময় লাগবে। ইমিডিয়েটলি সব সেভিং শুরু হবে তা না। ইমিডিয়েটলি যেগুলো, যেমন ওই কয়লা টয়লা বা সরি পাথর টাথরের যে সেভিং গুলো হচ্ছে, বাট দ্যাট উইল টেক টাইম। হয়তো কয়েকশো কোটি টাকা বা কয়েক হাজার কোটি টাকা সেভিং হবে তাতে। তো সেগুলোতে সময় লাগবে। আর আনফরচুনেটলি আমরা তো কোনো রাস্তা টাস্তায় টোল টোল নিই না। সুতরাং আমাদের ওইখান থেকে ইনকাম হওয়ার কোনো চান্স নেই। কিছু রাস্তায় আমরা টোল আশা নেওয়ার করি কথা আশা ভাবতেই করি পারি। সেগুলো এবার করবে। হ্যাঁ, মানে যেটা সেগুলো আনঅফিসিয়াল টোল যেমন নেওয়া যেমন হতো। কর্পোরেশন ওয়াটার ট্যাক্স কেন নেয় না, সারা ভারতবর্ষ জুড়ে ওয়াটার ট্যাক্স আছে। হ্যাঁ, বা বা প্রচুর জায়গায় আনঅফিসিয়ালি আমরা টোল দিতাম। আপনারা জানি, আমরা যারা ওই রাস্তায় ওই রাস্তায় আনঅফিসিয়াল গুলো অফিসিয়াল হয়ে গেলে তখন ঠিক হয়ে যায়। মানে সব ওই ওই রাস্তায় রাস্তায় যেগুলো নিত আমি সেটা বলছি না। জায়গা নেওয়া যায় না, কারণ রাস্তায় কিছু নেই সেখানে। হ্যাঁ, কিন্তু কিছু জায়গা তো করাই কিন্তু যায় প্রপারলি স্টেট রাস্তাকে কিন্তু মেনটেন স্টেট করে। স্টেট হাইওয়ে গুলোতে হ্যাঁ, করাই হতেই যায়, পারে। যেখানে ভালো করে রাস্তা মেনটেন করে করাই যায়। হুম। বা তার পাশে যে জায়গাগুলো আছে সেগুলো কোনো আপনি দোকান জানেন, পাট। আপনি জানেন, আপনি গ্রামের দিকে গেলে দেখবেন, আমি একবার মেদিনীপুরের একটা জায়গায় গিয়ে দেখলাম যে ওই ঘাটাল অঞ্চলে কাঠের ব্রিজ বানিয়েছে। বা কেমন, আমি নামটা ভুলে যাচ্ছি জায়গাটা। সে মানে এই মোটরসাইকেল, হ্যাঁ, মানে ওর যে অ্যাপ্রোচ রোড ফোড সব মোটরসাইকেলের জন্য, মানে একেবারে আমি গাড়ি নিয়ে উপস্থিত হয়েছিলাম, আবার পেরিয়েওছি। কেমন, তো না বুঝে পৌঁছে গেছিলাম, যাই হোক। তো দেখলাম সেখানে আপনাকে টাকা দিতে হয়, প্রত্যেকটা জিনিসে টাকা লাগে। সুতরাং গ্রামের লোক কিন্তু টোল দেয় না, বাজে কথা, টোল সবাই দিয়ে যাচ্ছে, খালি সেই টোলটা সরকার পায় না, এটাই ঘটেছে। এনিওয়ে, এবার আমরা লাস্ট প্রশ্নে আসি। সেটা হচ্ছে যে যেটা দাওয়ার ছিল, ডিএ টিএ তো হয়ে গেল। আহ, দেখার বিষয় যে সরকারি চাকরি কমে কিনা, সে সরকারি চাকরিও কমবে না, বরং বাড়বে। পুলিশ টুলিশ এসব জায়গায় নিয়োগ বন্ধ আছে বহুদিন, আপনি তো আর পুলিশ ছাড়া চলতে পারবেন না। ঠিক। আর আহ, এই স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ীদেরও ওভারনাইট সরাতে পারবেন না। যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারি যে সার্ভিস আছে সেটার 50% কমিয়ে দেওয়া উচিত, মানে আউটসোর্স করে দিলে ওটা অনেক ইজিয়ার হবে। ব্যাক টু দ্য টপিক, সেটা হচ্ছে যে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ইনসেনটিভ এই সমস্ত ডোল দিতে গিয়ে মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছিল। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইনসেনটিভ। লোকে ইনভেস্ট করেছে, একটা ইনসেনটিভ তাকে স্টেট প্রমিস করেছিল সরকার, মমতা ব্যানার্জি সেটি বন্ধ করে দিয়েছে। প্রথমে জিএসটি যখন হয়েছিল তার সুযোগ নিয়ে ওই যে এক্সাইজের পার্টগুলো ছিল সেগুলো দেয়নি। আর তারপরে 25 সালে একেবারে আইন টাইন করে এনে রেট্রোস্পেক্টিভলি, মানে এবার তুমি আমাকে টাকা দাও, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো উম, এটা এটার প্রায় 20,000 কোটি টাকা সোনা যে ডিউ হ্যাঁ, এখন, হতেই পারে। এবার কি হবে? এবার এই যে স্টেট যা প্রমিস করেছে সেটা তো তাকে দিতে হবে, কারণ এই কেসে জিতবে না, কারণ রেট্রোস্পেক্টিভ ট্যাক্স এর আগে যেটা হয় হয়েছিল প্রণব মুখার্জি সেটা হেরে গেছে। না, হয় না, কোনো কোনো কোর্ট মানবে না। আপনি একটা এগ্রিমেন্ট করবেন, সেটা সেটা রাজ্য হতে পারে, সেন্টার হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে। হঠাৎ 10 বছর বাদে সেটা বলবেন না আমি মানি না, সেটা বললে তো হবে না। যেহেতু আপনার কাছে লেজিসলেশন আছে, সেটা করা যায় না। এটা এটা সুপ্রিম কোর্ট মেনে নেয়নি, নেবে না। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এটা মানে ইনভেস্টরদের চোখে একটা মস্ত বড় নেগেটিভ হিসেবে দাঁড়ায়। কি এই রাজ্যে তার মানে কোনো স্টেবিলিটি নেই, আবার পরের জন আসবে সে চেঞ্জ করে দেবে। বাংলাদেশ হয়ে গেছে। হুম, এক্স্যাক্টলি। তো এইখানে একটা আপনাকে একটা কথা বলি, ইনসেনটিভ গুলো কিন্তু এক্স্যাক্টলি যে ঘরের থেকে দেওয়া হয় তা নয়। আপনি যদি দেখেন ইনসেনটিভ গুলো স্ট্রাকচার যেভাবে হয়, বলা হয় যে আমরা স্টেট যে আর্নিংটা করব তার একটা পোর্শন বা একটা টাকা দেওয়া হবে। যেমন হয়তো ইলেকট্রিসিটি ডিউটি আছে, সেই ডিউটিটাকে রিটার্ন করা হবে, এটা বলা হয়। বা আমার এই কোম্পানি থেকে যা আমি সার্ভিস ট্যাক্স আগে ছিল, এখন জিএসটি, স্টেটের জিএসটি এটা করব, স্টেট পোর্শনটা সেটা আমি রিফান্ড করবো, এইরকম বলা থাকে, বা এত পার্সেন্ট রিফান্ড করবো।
কিন্তু কি হয়, যেহেতু রাজ্যের কাছে টাকা একবার ঢুকে গেলে তারপরে আর সেই টাকাটা বেরোয় না, ওরা আর করে না। এটা ডিউ হতে হতেও এরকম একটা হঠাৎ ঘটনা, হঠাৎ বলা হলো এবার থেকে আমি আর দেবো না, আগের গুলো যা আছে সব যা ডিউ। দিয়েছি সেটাও ফেরত চাই। না, সেটা বলেনি। বলেছে যে যা ডিউ আছে আর দেওয়া হবে না, রিট্রোস্পেক্টিভ বন্ধ হয়ে গেল। মানে কারণ ডিউ তো বহুদিন ধরে আছে, নাহলে তো আজকে দিলে তো আপনাকে গত 10 বছরের দিতে হবে, 15 বছরের দিতে হবে। কিন্তু এটা আপনাকে বলি, প্রত্যেকটা স্টেট যারা এই বড় ইন্ডাস্ট্রিকে আনা হচ্ছে, যেখানে এখানেও বলা হচ্ছে, তারা কিন্তু ইনসেনটিভ দেয়, প্রত্যেকে ইনসেনটিভ দেয়। হ্যাঁ, সেটা অবশ্যই। অন্ধ্রপ্রদেশ হতে পারে, উড়িষ্যা হতে পারে, এই নানান এই রকম এই- এই যে সেমিকন্ডাক্টর যেখানে যা যাচ্ছে তারা ইনসেনটিভ পাচ্ছে না সবাই স্টেটের কাছ থেকে? ইনসেনটিভ দেয়, হ্যাঁ সবাই ইনসেনটিভ দেয়, কম দামে পাওয়ার দেয়, এটসেট্রা সবকিছু করে। এবার আমি যদি না দিতে পারি, তা আমার এখানে কেউ আসবে না, বা আমার এরকম যদি মনে হয় যে আবার আজকে বলছে কালকে এটাকে পিছিয়ে পড়ে যাবে, হবে না। সুতরাং আমাকে ওই আহ, যেগুলো ছিল সেটাকে একদম, এবং ওটা তো স্টেট বোধহয় হেরেও গেছে ওই কেসগুলোতে, যে যেখানে বলা হয়েছে যে রেট্রোস্পেক্টিভ ওটা চলবে না। আই থিঙ্ক সুপ্রিম কোর্ট বা কোথাও একটা চলছে, বা হেরে গেছে, হোয়াট এভার, হেরে যাবেও ওটা, আমার মনে হয়। গিভেন দ্যাট সিচুয়েশন, অবশ্য কোর্ট সম্বন্ধে বলা যায় না, বাট যেভাবে আমাদের দেশের কোর্ট যেভাবে বলে এই ব্যাপারে, খুব স্ট্রিক্ট, যে আইনকে তুমি হঠাৎ করে চেঞ্জ করতে পারো না ইত্যাদি, বা এগ্রিমেন্টকে। আর যেহেতু আমাদের কাছে প্রেসিডেন্স আছে হ্যাঁ, রেট্রোস্পেক্টিভ। সুতরাং সেইখানে গিয়ে রাজ্য সরকারকে প্রত্যেকটি যারা যারা পায়, তাদের ইমিডিয়েটলি না দিতে পারে, তাদের সঙ্গে একটা বসে ঠিক করতে হবে যে কি করা যায়। টাকা তারা কিন্তু নট আমি এটাই নেসেসারিলি। একজনকে বলছিলাম যে ধরুন এই বছর থেকে আপনি পেমেন্ট শুরু করলেন কারেন্ট, হ্যাঁ, আর যেটা ব্যাকলগ হয়ে গেছে আপনি বললেন যে আমরা একটা এগ্রি করে নিলাম যে এরকম হয়েছে, আমরা এটাকে ক্লিয়ার করব ইন অ্যাজ মেনি ডেজ অর ইয়ার্স। ক্লিয়ার করবো, বা এর এগেনস্টে আমরা কিছু একটা অন্য কিছু দেবো, হয়তো আমি একটা জমি সস্তায় দেবো তার যদি দরকার থাকে সেই জমিটা, যদি ইত্যাদি। সরকারের কাছে টাকা না থাকে তাহলে সে কাইন্ডে দিক। এইগুলো এটা করাই যায়, অনেক রকম ভাবে ভাবা যায় ব্যাপারটা, কিন্তু একদম দেবো না বলাটা, সেটা বললেও এটা। আবার ঝামেলা বেড়ে যাবে আরেক চোট। হুম। তো যাকগে, আমি বলছি যে অনেক কিন্তু রকম ভাবতেই এবার পারে সব। শেষ, আমার সময় শেষ, একদম শেষ প্রশ্ন। এই যে সরকার, নতুন সরকার এলো, তারা আদারওয়াইজ আমাদের শিল্প করতে হবে, সিঙ্গুরকে এই টাটাকে ফেরাতে হবে, ইত্যাদি ইত্যাদি কথা হচ্ছে, তার মাঝে এই ইন্ডাস্ট্রিয়াল ইনসেনটিভটা নিয়ে একটু একটু প্রশ্ন উত্তর ছাড়া, মানে কিন্তু কোনো কমিটমেন্ট নেই, কেন নেই 1.5 মাস ধরে? না, আমার মনে হয় এটার, আমি যেটা প্রথমেই বললাম, যে যেহেতু মন্ত্রিসভাগুলো অনেক পরে অ্যালটমেন্ট হয়েছে, তার জন্য মনে হয় এই জিনিসগুলো আসে। তবে আসা উচিত ছিল, আপনি অ্যাবসলিউটলি রাইট। কিছু কিছু জিনিস অন্তত না এলেও কিছু কিছু কথা বলা যেতে হয়তো পারতো। সেটা সামা হয়নি, এক্সপেক্ট করবো যে আমরা আগামী বাজেটের মধ্যে সেগুলোকে বলা হবে। কারণ এগুলো করাই যেত, যে আমরা এই জিনিসটাকে দেখছি, বা কিছু কিছু জিনিস হয়েছে, যেমন ধরুন ইন্ডিকেশন কিছু এসছে, যেমন যেগুলো বন্ধ প্রজেক্ট সেগুলোকে করানো হয়েছে, এটসেট্রা। এগুলো কিছু কিছু জায়গায় হয়েছে, বা ওই আহ, যে আপনার পোর্ট নিয়ে কথা হয়েছে, যে পোর্ট পাশেরটায় দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু পুরোপুরি অ্যাজ এ স্ট্রাকচার যে আমরা ইনসেন্টিভ স্কিমে এই জিনিসগুলো আনতে পারি, সেটা আসেনি। অথবা সেটা নিয়ে হয়তো এই মুহূর্তে কোনো ফাইনাল কিছু ভেবে ওঠা হয়নি, হয়তো এখনো ডিসকাশন চলছে। কারণ এর মধ্যে অনেক কিছু হিসেবপত্রের ব্যাপার আছে, যে আমরা কোথায় কি দেবো, এবং সেটা আমাদের কাছে কতটা থাকবে ইত্যাদি, বা তার থেকে এই ইনসেন্টিভটা দিলে আমরা কি পাবো, এবং তাদের অন্য স্টেটের সঙ্গে কম্পেয়ারও করতে হবে। তাতে একটু সময় লাগতেই পারে। আমার মনে হয় সেটা হয়তো হচ্ছে প্রসেসটা, নতুন যাই মন্ত্রীও হোক, এসছে। আমাদের আলোচনা আজকে এখানেই শেষ হচ্ছে। মোটামুটি ভাবে এই 1.5 মাসে কাজ হয়েছে কিছু, অবশ্যই। অনেকটাই আহ, কাজ হয়েছে। অনেক কিছু হয়েছে, যে সিগন্যালগুলো পাঠানো দরকার ছিল, পার্টিকুলারলি ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে। এই যে রেলের এনক্রোচমেন্ট সরা, এটাকে আমি একটা বেশ বড় আপনি পিপিপি করতে গেলে আগে এনক্রোচমেন্ট সরতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সরাতেই হবে, কিছু করার তো নেই। সুতরাং সেগুলো অফকোর্স ভালো। কি বাদ বাকি একটা বড় পোর্শন জুড়ে এই 1.5 মাসের ছিল হচ্ছে ডিম ছোড়া। তো তো হোপফুলি গোয়িং ফরওয়ার্ড এই ডিম থেকে আস্তে আস্তে ওমলেটের দিকে যাবে ব্যাপারগুলো, আরো মোর প্রোডাক্টিভ। থ্যাংক ইউ, শুভেন্দু। থ্যাংক ইউ, নমস্কার।